নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প যোগিনীর ক্ষুধা। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প যোগিনীর ক্ষুধা। রবিবারের সন্ধ্যা, গায়ে শাল জড়িয়ে বসে একটা বই পড়ছিলাম। কয়েকদিন হলো শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। হাড়ে হাড়ে কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো শীত যাকে বলে। একটা বিশেষ কাজের জন্য দুদিন অফিস ছুটি নিয়েছিলাম। একটানা 3 দিন বাড়িতেই আছি। তাই বাড়িতে বসে আর ভালো লাগছিল না, মন মেজাজও খুব একটা ভালো নেই। এই সময় কিশোরী যদি আসতো তাহলে দুজনে মিলে তারানাথের কাছে যাওয়া যেত। এমনটাই ভাবতে যাব, ঠিক এমন সময়ে দরজায় টোকা। ওদিক থেকে উত্তর এলো, আরে বিভূতি, আমি কিশোরী, দরজা খোলো। দরজা খুলে বললাম, আরে ভিতরে এসো। আরে না না, আর ভেতরে গিয়ে কোনো কাজ নেই, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, চলো তারানাথের বাড়ি যাই। ঘরে বসে তো কোনো কাজ নেই, গল্প শুনতে হবে তো নাকি? আমিও তাই ভাবছিলাম, তৈরি আর কি হব, তৈরি হয়ে তো আছি। যা শীত পড়েছে। দাঁড়াও, তোমার বৌঠানকে বলে আসি। এই ওগো, শুনছো? এই কিশোরী এসেছে, আমরা একটু তারানাথের বাড়ি চললাম, মেয়ের খেয়াল রেখো। হ্যাঁ, চলো বেরোনো যাক। বাড়ি থেকে বেরিয়ে রাস্তার মোড়ের তেলেবাজার দোকান থেকে গরম গরম বেগুনি আর পাসিং শো নিয়ে নিলাম। তারানাথের আবার পাসিং শো ছাড়া চলে না। তারানাথের মটলেনের বাড়িতে এসে দরজায় টোকা দিলাম। কয়েকবার টোকা দিতেই চারি এসে দরজা খুলে দিল। চারির হাতে বেগুনির ঠোঙাটা ধরিয়ে দিয়ে ঘরে প্রবেশ করতেই দেখলাম ঘরের এক কোণে থাকা পুঁথি পড়া চৌকিটার সামনে বসে তারানাথ এক মনে ধ্যান করছেন। চোখ না খুলেই সে বলল, চিন্তা করো না বিভূতি, তোমার মেয়ের কিছু হবে না। তারানাথের কথা শুনে আমি তো অবাক। আমি তো তাকে মেয়ের ব্যাপারে কিছুই বলিনি, এমনকি কিশোরীকেও কিছু বলিনি আমি। তাহলে উনি জানলেন কি করে? আমতা আমতা করে আমি বললাম, আপনি কি করে জানলেন? আমি তো। তারানাথ হাসতে হাসতে চোখ খুললেন। তুমি বলবে তারপর আমি জানবো? আমি ধ্যানে বসে আগেই জানতে পেরেছিলাম যে তোমরা আজ আসবে, আর ঠিক সেইভাবেই এটাও জানতে পারলাম যে তোমার মেয়ের শরীর গতকাল থেকে ভালো নেই। একটা বিশেষ সমস্যার মধ্যে তুমি ছিলে, যাতে বেশ অনেকগুলো টাকা গচ্চা গেছে, আর তাই হাতের টাকা সব প্রায় শেষ হয়ে যাওয়ায় মেয়েকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারোনি। কি ঠিক বললাম তো? না মানে, হ্যাঁ মানে ওই আর কি। তো আপনি কি করে এত সব? আরে ও তেমন কিছু না, তোমরা তো জানোই আমার গুরুর কৃপায় আর মধু সুন্দরী দেবীর আশীর্বাদে আমার সামান্য কিছু ক্ষমতা রয়েছে, যা দিয়ে আমি আশেপাশের কিছু লক্ষণ বা সংকেত আগে থেকে জানতে পারি। যাগে সেসব কথা, এবারে বলো তো ঘটনাটা কি হয়েছে? ঘটনা বলতে তেমন কিছুই না। গতকাল থেকে দেখছি মেয়েটার হাতে পায়ে ছোট ছোট লাল লাল কি যেন বেরিয়েছে। প্রথমে তেমন আমল দিইনি, ভেবেছিলাম মশার কামড়ে হয়তো। সকালে দেখলাম দাগগুলো একটু বড় হয়েছে, কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাব যে তার। এত কিছু ঘটে গেল আর তুমি আমাকে একবার জানালে না পর্যন্ত? এই না তুমি আমাকে বন্ধু বলো? বন্ধু হয়ে বন্ধুর বিপদের দিনে তার পাশে যদি নাই থাকতে পারলাম, তাহলে কিসের বন্ধু? আরে তুমি রাগ করো না কিশোরী, আমি তোমাকে জানাতাম। আর তোমাকে ছাড়া আর কাকে জানাবো বলো? থাক থাক, অনেক হয়েছে, আর তোমাকে গল্প বানাতে হবে না। তাই যদি হতো তাহলে তুমি আগেই জানাতে আমাকে। তারানাথের কাছে গল্প শুনে শুনে তুমিও যে ভালোই গল্প বানিয়ে বানিয়ে বলতে শিখেছো তা বুঝতে পারছি। রাগের চোটে এসব কি বলে চলেছে কিশোরী? না না, এসব মোটেই ভালো নয়। তারানাথের বলা ঘটনাগুলোকে কিশোরী গল্প বলে উড়িয়ে দিয়েছে। এটা যদি তারানাথের কানে যায় তাহলে আজ আর তারানাথের অভিজ্ঞতার ছোলা থেকে গল্প বেরোনোর আশা নেই। তৃষ্ণার্ত হৃদয় ও কর্ণ নিয়ে খালি হাতেই ফিরে যেতে হবে। আমার মনের কথা মনেই রয়ে গেল। তারানাথ বলে উঠল, আমার বলা ঘটনাগুলো যে তোমরা বিশ্বাস করো না সে আমি আগেই জানতাম।
কিন্তু আমার বলা ঘটনাগুলো যদি তোমাদের শুধুমাত্র গল্পই মনে হয়, তাহলে আসো কেন? যাও যাও, বাড়ির ছেলে, বাড়িতে ফিরে যাও। আমি আর একটা কথাও বলবো না। গতিক ভালো নয় দেখে পরিস্থিতি সামাল দিতে আমি বললাম, কিশোরী কথা একদম ধরবেন না তো ঠাকুরমশাই। আপনি তো জানেন প্রতিবার আপনাকে রাগিয়েও মজা পায়, আর আপনিও রেগে গিয়ে ওকে সেই সুযোগ করে দেন। মাঝখান থেকে আমি পড়ে যাই কাঁটা তারে। এ বলে আমাকে ধর, ও বলে আমাকে ধর। এই, আমি কখন বললাম যে আমি বিশ্বাস করি না? আরে ওটা তো কথার কথা। যখন আমরা অতীতের কোনো ঘটনা শুনি তখন তো সেটা আমরা গল্প হিসেবেই শুনি, তাই তো? তারানাথ এবার একটু শান্ত হয়েছে মনে হলো। তারানাথ বলল, ঠিক আছে, ঠিক আছে নেহাত, বিভূতি আজ একটা সমস্যার মধ্যে আছে, তাই না হলে আমি আজ একটা কথাও আর বলতাম না। ঝড়টা আসতে আসতেও এলো না। নিশ্চিন্ত হওয়া গেল। আমি বললাম, তো কি হয়েছে আমার মেয়ের, সেটা কি আপনি জানতে পেরেছেন? পেরেছি, চিন্তা করো না, তেমন কিছুই হয়নি তোমার মেয়ের। এই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তো, এই সময় এসব একটু হয়। ওগুলো বসন্ত রোগের লক্ষণ। এখন অবশ্য ইংরেজিতে অনেক রকম নামে ডাকা হয়, কিন্তু উৎপত্তি স্থলে এর নাম বসন্ত। উৎপত্তি স্থল মানে কি বলতে চাইছেন আপনি? উৎপত্তি স্থল বলতে প্রকৃতির প্রাণকেন্দ্র গ্রামগঞ্জের কথা বলছি হে। এই বসন্ত রোগকে গ্রামের মানুষেরা মায়ের দয়া বলে। রোগের সাথে আবার মায়ের কি সম্পর্ক? তুমি না বড্ড প্রশ্ন করো। ঠাকুরমশাইকে বলতে দাও না। আক্রমণটা যে এভাবে আসবে কিশোরী বোধহয় ভাবেনি। ও চুপ করে গেল। তারানাথ আবার বলতে আরম্ভ করলেন, মায়ের দয়া বলতে এখানে মা শীতলার প্রকোপকে বোঝানো হচ্ছে। এই শীতলা হলেন এক লৌকিক দেবী। ইনি দেবী দুর্গারই এক লৌকিক রূপ। শীতলা মঙ্গল কাব্যের বর্ণনায় ব্রহ্মার মানুষ কন্যা হল শীতলা। স্বয়ং দেবাদিদেব মহাদেব তাঁর স্বামী। স্নেহময়ী জননী রূপে তিনি গ্রামকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। আবার রেগে গেলে তার মতো পাষাণীয় কেউ নেই। তার দুই সহচরী ডাকিনী আর যোগিনী, এরাও কিন্তু আবার ভীষণ ভয়ঙ্কর। আজকে তোমাদের এই যোগিনীর ভয়াবহতার কথাই বলবো। তারানাথ একটু থামল। সামনে কাঠের চৌকির উপর রাখা পাসিংশোয়ের প্যাকেটটা থেকে একটা সিগারেট বের করে চারির উদ্দেশ্যে হাঁক দিয়ে বলল, এই চারিমা, 3 কাপ চা দিয়ে যা তো এদিকে। এরপর সিগারেটটা ধরিয়ে তাতে একটা শুকটান দিয়ে ধোঁয়া ছেড়ে তারানাথ বলতে আরম্ভ করল, তখন আমি ঘর ছেড়ে এদিক ওদিক ঘুরছি, বুঝলে। কখনো সুযোগ পেলে সাধু সঙ্গ করি, আবার কখনো এরূর সমস্যার সমাধান করে তাদের অনুরোধে তাদের গৃহে আতিথেয়তাও গ্রহণ করে কেটে যায়। তবে একটানা বেশি দিন কোথাও থাকার জো আমার নেই, সে বাড়িতে থাকি বা অন্য কোথাও। এই কথা তো তোমাদের আগেই বহুবার বলেছি। তো সেবার বীরভূমের তারাপীঠের শ্মশানে বেশ কিছুদিন ছিলাম। তারাপীঠের শ্মশানে সারা বছর সাধকদের আনাগোনা লেগেই থাকে। সেই সব সাধুদের সঙ্গে মিশে অনেক কিছু শিখেও ছিলাম। একদিন সন্ধেবেলা বসে আছি, হঠাৎ বাড়ির জন্য মন কেমন করতে লাগলো। বাবা গত হয়েছেন কয়েক বছর হয়েছে। মায়ের শরীরটাও খুব একটা ভালো যায় না। মাসের বেশিরভাগ দিনই তখন অসুখে ভোগেন। তার উপর আমার জন্য চিন্তা তো আছেই। আমি সেই ছোটবেলা থেকেই ভবঘুরে জীবন কাটিয়েছি, তাই বাবা মাকে সুখী করতে কখনোই পারিনি। রাতের দিকে কুটিরে গিয়ে শুয়ে শুয়ে ভাবছি সকাল হলেই বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। বারবার মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠছিল, কিন্তু চোখ বুঝতেই স্বপ্নে দেখলাম একটা অন্য ঘটনা। একটা অপরূপ নারী মূর্তি আমার স্বপ্নে এসে বলে গেল, পালিয়ে যাচ্ছিস তারানাথ, কিন্তু কোথায় পালাবি তুই? সাধক হিসেবে সাধারণ মানুষের সমস্যার সমাধান করাই যে তোর সর্বাগ্রে কর্তব্যের মধ্যে পড়ে। তাই এখন তোর বাড়ি যাওয়া হবে না তারানাথ।
চারিদিকে এত মানুষ মরছে, তাদের যে তোকে দরকার, তোকেই তো তাদের উদ্ধার করতে হবে রে। তাদের পাশে গিয়ে দাঁড়া তারানাথ, তারা যে বড় বিপদে আছে। ধরপড়িয়ে আমি ঘুম ভেঙে উঠে বসলাম। তখন আমি তরতরিয়ে ঘামছি। কোথায় কি? কেউ নেই। বুঝলাম স্বপ্ন দেখেছি, কিন্তু কেন দেখলাম এমন স্বপ্ন? আমার সঙ্গে এই স্বপ্নেরই বা সম্পর্ক কি? এইসব 7-5 ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। যখন ঘুম ভাঙল তখন দেখলাম ভোর হয়ে গিয়েছে। আকাশ এখনো পরিষ্কার হয়নি। তাই কিছুক্ষণের জন্য ধ্যানে বসেছিলাম। তারপর আলো ফুটতেই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। গত রাতের স্বপ্নের কথা বেমালুম ভুলে গেলাম। ট্রেনের জানালার পাশে বসে চলমান প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আসছিলাম। হঠাৎ ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল। আর ট্রেনটা থামতেই আমার জানালার কাছে একটা পাগল এসে একেবারে হুমড়ি খেয়ে পড়ল। আচমকা এমন আক্রমণে আমি একটু চমকে উঠেছিলাম। আমাকে ধাতস্থ হতে না দিয়েই পাগলটা বলে চলল, এই এই তুই কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস তুই? ভয় পেলি নাকি? ভয় ভয় পেলি? সাহস থাকলে বাঁচা, বাঁচা ওই অসহায় মানুষগুলোকে। আছে আছে, সাহস আছে। পাগলটার কথা শুনে গত রাতের স্বপ্নের কথাটা ঝট করে মনে পড়ে গেল। স্বপ্নে সেই নারী অবয়ব তো এরকমই কিছু একটা বলেছিল, কারা নাকি বিপদে আছে আর তাদেরকেও নাকি আমাকে বাঁচাতে হবে। তাহলে এই স্টেশনের সঙ্গে এই অজানা ঘটনার কোনো যোগসূত্র কি রয়েছে? আর বেশি কিছু ভাবতে পারলাম না। ততক্ষণে ট্রেন স্টেশন ছাড়ার হুইসেল দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে নেমে পড়লাম ট্রেন থেকে। কথার মাঝেই চারি চা নিয়ে ঘরে ঢুকলো, সঙ্গে মুড়ি বেগুনি, আর তার সাথে একটা প্লেটে কয়েকটা নলেন গুড়ের সন্দেশ। সন্দেশটা দেখে আমি একটু অবাক হলাম। আমরা তো সন্দেশ আনিনি। তাহলে আমি তারানাথকে প্রশ্নটা করতে যাব, তার আগেই আমার মুখের কথা কেড়ে নিয়ে তারানাথ বলল, কি সন্দেশটা দেখে অবাক হচ্ছ তো? ভাবছো তোমরা তো সন্দেশ আনোনি, তাহলে সন্দেশ এলো কোত্থেকে, তাই তো? আপনি যে কি করে আমাদের মনের কথা আগে থেকেই সব বুঝে যান বুঝতে পারি না, জানেন। হ্যাঁ, আমাদেরকেও একটু মন কিভাবে পড়া যায় শিখিয়ে দিন না ঠাকুর মশাই, যাতে করে অফিসের আমার ঊর্ধ্বতন অফিসারের মন আগে থেকেই পড়তে পারি। তাহলে সেই মতো কাজ করতে পারবো। এভাবে এগোলে কোন বেটা সাধ্যি আছে আমার প্রমোশন আটকায়? কি বলো বিভূতি, ঠিক বলেছি তো? তারানাথকে ঠেস মেরে কথা বলার স্বভাবটা আর গেল না কিশোরীর। প্রতিবার কিশোরী এমনটাই করে থাকে। তারানাথ বলল, মন পড়া শেখানোর মতো কোনো বিদ্যে নয়। আরে বিদ্যে শেখাও যায় না। মানুষের সঙ্গে একাত্মভাবে বিশ্বাসে ভর করে জড়িয়ে পড়তে পারলেই তুমিও মন পড়তে শিখে যাবে। তা তো বুঝলাম ঠাকুর মশাই, কিন্তু সন্দেশটা কোত্থেকে এলো সেটাই তো বুঝলাম না। আরে কাল বিকেলে জামাই বাবা জীবন চারিকে দিতে এসেছিল। আমি যে নলেন গুড়ের সন্দেশ খেতে কতটা ভালোবাসি তা চারিমা খুব ভালোই জানে। আশা করি তোমরাও এতদিনে সেটা ভালোই বুঝেছ। ও, তার মানে এটা চারিমা আর জামাইয়ের কাণ্ড? বাহ, আশা খেতে কিন্তু ঠাকুর মশাই। আমি ঝিমিয়ে পড়া শীতল বেগুনিতে একটা কামড় দিয়ে বললাম, হ্যাঁ, আপনি ট্রেন থেকে নেমে পড়লেন, তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথ সিগারেটটা শেষ করে বাকি অবশিষ্ট অংশ সহ ছাইটা নারকোল মালায় গুজে দিয়ে গরম ধোয়া ওঠা চায়ে একটা চুমুক দিয়ে বলতে আরম্ভ করল, তো ট্রেন থেকে নেমে স্টেশনের বেঞ্চে গিয়ে বসলাম। এরপর কোথায় যাব, কেন যাব, গন্তব্য কি, কিছুই জানি না। চারপাশটা ভালো করে তাকিয়ে দেখলাম স্টেশনটা প্রায় ফাঁকা। কেউ নেই বললেই চলে। একজন কুলি মাথায় বোঝা নিয়ে যাচ্ছিল।
তাকেই জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, এই স্টেশনটা এত ফাঁকা কেন বলো তো? আশেপাশে কি জনবসতি বিশেষ নেই নাকি? সে মাথার বোঝাটা না নামিয়েই আমাকে ভালো করে একটু জরিপ করে নিয়ে বলল, আশেপাশের গ্রামগুলো খুবই জনবসতি বহুল বাবা, কিন্তু গায়ে যা মড়ক শুরু হয়েছে, কে আর কোথায় যাবে? আগে অনেকেই প্রাণ নিয়ে অন্যত্র পালিয়েছে। যাদের যাওয়ার জায়গা নেই তারা কষ্ট সহ্য করে থেকে গেছে। আমি বুঝলাম এমন কিছু একটা আভাসই আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা গ্রামটা এখান থেকে কত দূরে বলতে পারো? সে আমার দিকে একটু অবাক হয়ে দেখল, তারপর বলল, কেন বলুন তো বাবা, আপনি কি সেখানে যাবেন নাকি? না না বাবা, ও গায়ে যাবেননি। আরে আমার দরকার আছে একটু, তুমি বলোই না। এখান থেকে 4 ক্রোশ দূরেই সেই গ্রাম। এই বলে সে আপন মনে কি সব বকবক করতে করতে চলে গেল নিজের কাজে। আমি তখন আমার গন্তব্য পেয়ে গিয়েছি। তবে এখনকার মতো এত আধুনিক গাড়ি ঘোড়ার চল তো তখন ছিল না। গরুর গাড়ি করে যেতে হতো। গরুর গাড়িগুলো কেউই সেই মরক লাগা গ্রামে যেতে রাজি হলো না। তারপর আমি সেই গ্রামে পৌঁছানোর আগেই নেমে যাব বলায় একজন যেতে রাজি হলো। আমি গাড়িতে চড়ে বসলাম। চালক গরুর পিঠে ছড়ির বাড়ি মারতেই গাড়ি চলতে শুরু করলো। মন্থর গতিতে হেলতে দুলতে গাড়িটা এগিয়ে চলেছে। আহা, সে কি মনোমুগ্ধকর দৃশ্য, তোমাদের কি বলবো। সেসব নিজের চোখে না দেখলে বলে বোঝানো সম্ভব নয়। পুরোটাই লাল মাটির মোড়াম বিছানো পথ। পথের দুপাশে বিস্তীর্ণ মাঠ। মাঠে ভরা পাকা ফসল হাওয়ায় মাথা দোলাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন সোনা ফুলে রয়েছে। কেউ কেউ আবার ফসল কাটতেও শুরু করে দিয়েছে। রাস্তার গা ঘেঁষে দুধারে লাইন করে তাল গাছের সারি। আলোক ঝলমল একটা পরিবেশ। বেশ অনেকটা সময় হয়ে গেল, যাচ্ছি তো যাচ্ছি। সময় পেরিয়ে চলেছে, পথ যেন আর শেষ হয় না। এদিকে মনটাও উচাটন হয়ে রয়েছে। ঠিক কোন অজানা ঘটনার সাক্ষী হতে চলেছি জানি না। গরুর গাড়ির মালিককে জিজ্ঞাসা করলাম, কি গো ভাই, আর কত দূর? এই পথ তো শেষই হচ্ছে না। আর বেশি দূর নয় বাবা, এই আর কিছুটা। তারপর আপনাকে হেঁটেই যেতে হবে। আমাকে ক্ষমা করবেন বাবা, বুঝতেই তো পারছেন আমারও সংসার আছে, প্রাণের ভয় ডর আছে। মরক লাগা গ্রামে গিয়ে নিজের প্রাণটা বিসর্জন দিতে পারবো না। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, তোমার যতটা যাওয়ার ততটাই চলো, বাকিটা আমি হেঁটেই চলে যাব। কিছুক্ষণ পর লোকটা একটা বট গাছের তলায় গাড়ি থামিয়ে বলল, এই যে বটতলা চলে এসেছি বাবা, এর থেকে বেশি আমি আর যেতে পারবো না। এতটাই আমার গন্তব্য, আপনি নেমে আসুন। আমি গাড়ি থেকে নেমে তাকে ভাড়া দিতে গেলে সে বলল, এমা ছি, না না বাবা, আপনার থেকে ভাড়া নিতে পারবো না। আপনি সাধক মানুষ, আপনি আমার গাড়িতে চড়েছেন, এ আমার বড় ভাগ্যি। আপনি শুধু আশীর্বাদ করুন, ছেলেপুলে নিয়ে যেন খেয়ে পড়ে বাঁচতে পারি, তাতেই হবে। আরে কিন্তু তা কি করে হয়? এটা তো তোমার জীবিকা। কাজ করে পয়সা না নিলে তোমার তো লোকসান হয়ে যাবে। আমি আশীর্বাদ করছি, ভগবান তোমাদের সকলের মঙ্গল করুন, কিন্তু তাও তুমি এই ভাড়াটা নাও ভাই। এত করে বলেও কোনো লাভ হলো না। কিছুতেই সে ভাড়া নিতে রাজি হলো না। এমনই শ্রদ্ধা ভক্তি ছিল তখনকার মানুষদের মনে, এখন এমনটা আর দেখতে পাই না হে। এখন সবাই শুধু নিজের টুকু নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করে। তাতে কার কি ক্ষতি হলো বা না হলো এসব কিছুই ভাববার প্রয়োজন বলে মনে করে না। তো যাই হোক, এরপর সে গাড়ি ঘুরিয়ে ফিরে গেল। আমিও হাঁটতে শুরু করলাম। প্রায় আধ ক্রোশ হাঁটার পর একটা গ্রামে এসে পৌঁছালাম। গ্রামটার সীমানায় প্রবেশ করতেই একটা মোটকা গন্ধ আমার নাকে এসে লাগলো। এর আগে এতটা পথ এলাম, এমন গন্ধ তো আগে পাইনি।
তাহলে এটা কি কোনো অশুভ ইঙ্গিত? মনের মধ্যে কেমন একটা আশঙ্কা তখন দানা বাঁধতে শুরু করেছে। কয়েকটা শকুন উড়ে গেল আমার মাথার উপর দিয়ে। আমার আশঙ্কা আরো দৃঢ় হলো। কাউকে দেখতে পেলে ব্যাপারটা জিজ্ঞাসা করতে পারতাম, কিন্তু না, আশেপাশে একটা মানুষেরও চিহ্ন মাত্র নেই। অগত্যা আমি গ্রামের রাস্তা ধরেই এগিয়ে যেতে লাগলাম। কিছুটা এগিয়ে গিয়েই দেখলাম একটা কুকুর মরে পড়ে রয়েছে রাস্তার মাঝখানে। সচরাচর কুকুর মরে রাস্তায় এভাবে পড়ে থাকে না। তার একটা সহজ কারণ হলো, কুকুর মরলে পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায়, আর দুর্গন্ধ ছড়ালে কেউ না কেউ তো মৃত কুকুরটাকে ভাগাড়ে ফেলে আসবেই। এসব দেখে মনে হচ্ছে যেন তখন আমি কোনো শ্মশানে দাঁড়িয়ে আছি। আরেকটু এগিয়ে যেতেই শুনতে পেলাম একটা বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসছে। তখন আমি কান্নার শব্দ লক্ষ্য করে সেদিকে এগোতে যাব, এমন সময় আমার পথ আটকে দাঁড়ালো একটা পাগল মতন লোক। তার সারা শরীরে কালো লাল গুটি গুটি ঘা। আমি ভালো করে দেখে বুঝলাম এ তো সেই স্টেশনে দেখা পাগলটা। কিন্তু এত দ্রুত সে সেখান থেকে আমার আগে এলো কিভাবে? এসব ভাবছি, এমন সময় হঠাৎ সে বলে উঠল, যাস না, যাস না, মরবে, সবাই মরবে। যারা যাওয়ার তারা তো গেছেই, আর যারা যায়নি তারাও যাবে। পাপ, পাপ, পাপের শাস্তি সবাই পাবে। কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না সে। পাগলটার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারলাম না। সে যে পথ ধরে এসেছিল, বকবক করতে করতে আবার সেই পথ ধরেই ফিরে গেল। আমি কান পেতে শুনতে চেষ্টা করলাম, কিন্তু কান্নার শব্দটা আর শুনতে পেলাম না। এই ঘটনায় আমি বেশ অবাকই হলাম। আবার হাঁটতে শুরু করলাম। আমি যত গ্রামটার ভিতরে প্রবেশ করছি, সেই বিশ্রী কটু গন্ধটা যেন ততই বেড়ে উঠছে। কোনো একটা ঘোর অমঙ্গলের ছায়া পড়েছে এই গ্রামে, সেটা খুব ভালোই বুঝতে পারছি। কিন্তু ঠিক কি হয়েছে সেটা জানতে না পারলে আমি তো কিছুই করতে পারবো না। হাঁটতে হাঁটতে একটা প্রাসাদ প্রমাণ বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালাম। দেখে জমিদার বাড়ি বলেই মনে হলো, কিন্তু এ কি, বাড়িটার ছাদে শকুন বসে আছে কেন? গৃহস্থ বাড়িতে শকুন বসা তো মোটেই শুভ লক্ষণ নয়। আমি উদ্বিগ্ন হয়ে উঠলাম। নিশ্চয়ই বিরাট কোনো বড় অঘটন ঘটে গিয়েছে। বাড়িটার প্রথম সিঁড়িতে পা রাখতেই কেমন একটা গা শিরশিরে অনুভূতি হলো। এমনটা কিন্তু আমার কোনোদিন হয় না। কত মানুষের কত রকম সমস্যার সমাধান করেছি, কত জায়গায় গিয়েছি, কত অতিপ্রাকৃত অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছি। কিন্তু সত্যি বলছি, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, সেই অনুভূতিটা ঠিক কেমন ছিল তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। হয়তো এটা এমন কোনো শক্তি যার সঙ্গে এর আগে আমার কোনো পরিচয় হয়নি। আমাকে দেখতে পেয়ে একজন বৃদ্ধ মতো লোক বাইরে বেরিয়ে এলো। অভিজ্ঞ চোখে আমাকে একটু ভালো করে মেপে নিয়ে তিনি বললেন, এই মোড়ক লাগা গায়ে কে আপনাকে ভিক্ষা দেবে বাবা? আপনি ফিরে যান, কেউ আপনাকে সন্তুষ্ট করতে পারবে না। আমি একটু আশ্বস্ত হয়ে বললাম, চিন্তা করবেন না, আমি ভিক্ষা চাইতে আসিনি। আমি তারানাথ। একটা স্বপ্নাদেশ পেয়ে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। কিন্তু এই গ্রামের এমন মরণাপন্ন অবস্থা কেন? বৃদ্ধ লোকটি আমার দিকে সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে করুণ স্বরে বললেন, কি আর বলবো বাবা, অভিশাপ, অভিশাপ লেগেছে গাঁয়ের ওপর। ধীরে ধীরে গাঁটা চোখের সামনে উজাড় হয়ে যাচ্ছে। কেউ কিচ্ছুটি করতে পারছি না। আচ্ছা, এটা কি জমিদার বাড়ি? হ্যাঁ বাবা, এটাই জমিদার দীনেন্দ্রনাথের বাড়ি।
এতক্ষণে এখানকার জমিদারের নাম জানতে পারলাম। এরকম কত জমিদার জোরদার তখন গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে ছিল তার ইয়ত্তা নেই। সবাইকে চেনা কারোর পক্ষেই সম্ভব নয়। আর তাছাড়া এইসব ছোটখাটো জমিদারদের কথা পুঁথিপত্রে উল্লেখও থাকে না, তাই আমার পক্ষেও জানা সম্ভব ছিল না। বললাম, আচ্ছা, জমিদার বাবুর সঙ্গে একবার কি দেখা করা যায়? সে কিছু না বলে ভিতরে চলে গেল। একটু পরেই ফিরে এসে বলল, আসুন বাবা, জমিদার বাবু আপনাকে ভেতরে ডাকছেন। আমি তার সঙ্গে ভিতরে চলে গেলাম। ভিতরে যেতেই সেই কটু গন্ধটা, যেটা আমি এই গ্রামের সীমানায় ঢোকার পর থেকেই পাচ্ছিলাম, সেটা যেন আরো তীব্র হয়ে উঠল। লোকটা আমাকে দোতলার একটা ঘরে নিয়ে গেল। জমিদার দীনেন্দ্রনাথ সসম্মানে আমাকে অভ্যর্থনা জানালেন। ঘরটায় ঢুকতেই কেমন একটা অস্বস্তি যেন ঘিরে ধরল আমাকে। ঘরের ভিতরটা যেন স্বাভাবিকের তুলনায় একটু বেশি গরম, অথচ তখন অঘ্রাণ মাস, শীত মোটামুটি ভালোই পড়েছে। তাই এই সময় ঘরের ভিতরে এতটা তাপমাত্রা থাকাটা ঠিক মেনে নিতে পারলাম না। দীনেন্দ্রনাথ বললেন, কি ভাবছেন ঠাকুর মশাই? তাঁর কথায় আমার চমক ভাঙল। বললাম, হ্যাঁ, না না, তেমন কিছু না। আচ্ছা, আপনার পরিবারের আর সবাই কোথায়? কাউকেই তো তেমন দেখছি না। কিছুক্ষণ চুপ করে থেকে কেঁদে ফেললেন দীনেন্দ্রনাথ। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বললেন, অভিশাপ, অভিশাপ লেগেছে ঠাকুর মশাই, অভিশাপ। এই বসন্ত জ্বরে আক্রান্ত হয়ে গোটা গ্রামটা। 5 দিন আগে আমার স্ত্রী নন্দকেশীও জ্বরে ভুগে মারা গেছে। আর এই অভিশাপ মাথায় নিয়ে থাকার মধ্যে থেকে গেছি কেবল আমি আর আমার বড় ছেলে যোগেন্দ্র। ছোট ছেলে সুরেন্দ্র তো প্রথমেই এই পরকের গ্রাস হয়েছে। আমাকে যে ভগবান কেন নিচ্ছেন না আমি বুঝতে পারি না ঠাকুর মশাই। এই চোখের সামনে মৃত্যু মিছিল আর যে সইতে পারি না, আর সইতে পারি না ঠাকুর মশাই, আর সইতে পারি না। আবার কান্নায় ভেঙে পড়লেন তিনি। তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আপনি একটু শান্ত হন। আমার বেশ কিছু ব্যাপারে একটু জানার আছে, যদি আপনি একটু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন না আপনার কি জানার আছে। আমার জানা থাকলে আমি অবশ্যই জানাবো। কেন জানি না, আমার মনে হচ্ছে এই মহামারী সাধারণ মহামারী নয়। আমার অভিজ্ঞতা বলছে ভীষণ কোনো পাপের ফলস্বরূপ এই মহামারী অভিশাপ হিসাবে নেমে এসেছে এই গ্রামের উপর। আচ্ছা, ঠিক কি ঘটেছিল একটু বলুন তো। এই ঘটনার জন্য হয়তো আমি দায়ী ঠাকুর মশাই, আমি দায়ী। আজ থেকে 3 মাস আগে এই গ্রামের মাঝখানে থাকা মাটির শীতলা মায়ের মন্দিরটা পাকা করার ইচ্ছে প্রকাশ করেছিলাম। ওই মাটির মন্দিরটি আমার বাবার আমলের ঠাকুর মশাই, অনেক পুরনো হয়ে গিয়েছে। মাটি খসে গিয়ে কাঠকুটো বেরিয়ে পড়েছে। তো কয়েক মাস পরেই মায়ের বাৎসরিক পুজো। ভেবেছিলাম নতুন মন্দিরে মায়ের অভিষেক করব। তো আমি মন্দির পরিমণ্ডলের দায়িত্ব আমার বড় ছেলে যোগেন্দ্রকে দিই। মন্দির ভাঙার আগে মায়ের মূর্তি আমাদের কুলদেবতা রাধা মাধবের মন্দিরে এনে রাখা হয়। আর মন্দিরের ভিত খুঁড়তে গিয়ে ঘটল অন্য এক ঘটনা। মজুররা মাটি খুঁড়তেই বেরিয়ে এলো সোনা দানা সম্পদ। সেই জায়গা খুঁড়লে আরো অনেক সোনা দানা পাওয়া যাবে, এমনটাই ধারণা করেছিল যোগেন্দ্র। আর সেই সম্পদের লোভে যোগেন্দ্র আমাকে না জানিয়েই মন্দির অন্যত্র করার সিদ্ধান্ত নেয়। কিন্তু নতুন মন্দিরের কাজ আর শুরু করা গেল না ঠাকুর মশাই। তার আগেই মরক লাগলো গ্রামে।
সেই মজুররাও মারা গেল। আর যোগেন্দ্র যোগেন্দ্র তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। এদিকে মায়ের মূর্তিও উধাও হয়ে গেল। অনেক চেষ্টা করলাম, অনেক খোঁজাখুঁজির পরেও সেই মূর্তি আর খুঁজে পাওয়া গেল না ঠাকুর মশাই। আমি এখন এই অভিশপ্ত পুরীতে একা যোগেন্দ্রকে নিয়ে পড়ে আছি, একা। রবি তো শুনলেন ঠাকুর মশাই। এবার আপনি দয়া করে একটা বিধান করুন। জমিদার মশাই, আমি প্রথমে রাধা মাধবের মন্দিরটা একবার দেখতে চাই। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি আসুন আমার সাথে। এই বলে দীনেন্দ্রনাথ আমাকে দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত কুলদেবতা রাধা মাধবের মন্দিরে নিয়ে গেলেন। মন্দিরটা ভারী সুন্দর। রাধা মাধবের মুখটা দেখে মনটা ভরে যায়। রাধা মাধবের বেদির পাশেই দেখলাম আর একটা খালি বেদি। হঠাৎ একটা ব্যাপার দেখে আমি চমকে উঠলাম। খালি বেদিটার ওপর টাটকা একটা লাল রঙের তরল। হ্যাঁ, এটা আমি সেই মুহূর্তে সিঁদুর ভেবেছিলাম, কিন্তু আমার ভুল ভাঙল দীনেন্দ্রনাথের কথায়। তিনি বললেন, নরকের জেরে একদিনের জ্বরে আমাদের কুলপুরোহিত মারা যাওয়ার পর থেকেই মন্দিরে পুজো বন্ধ আছে। তার আগে থেকেই অবশ্য মূর্তি অদৃশ্য হয়েছে। আমি চমকে উঠলাম। মন্দিরে পুজো না হলে তো সিঁদুর বসে যাবে, তরল তো থাকবে না। তার মানে এটা করত। ব্যাপারটা আমার মোটেই ঠিক মনে হলো না। দীনেন্দ্রনাথকে কিছুই বুঝতে দিলাম না। স্বাভাবিকভাবেই তাকে বললাম, আমি এবার একটু যোগেন্দ্রর সঙ্গে দেখা করব। ঠিক আছে ঠাকুর মশাই, আসুন আমার সাথে। যোগেন্দ্রর ঘরে গিয়ে দেখলাম তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সে বাঁধন খুলবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। রক্ত দে বলে চেঁচাচ্ছে সে। দীনেন্দ্রনাথ আবারও কেঁদে ফেললেন। বললেন, দেখুন ঠাকুর মশাই, কি অবস্থা হয়েছে যোগেন্দ্রর। যেদিন অন্যত্র মন্দির বানানোর সিদ্ধান্ত নিয়েছিল, সেই দিনই মাঠের মাঝখানে অজ্ঞান হয়ে পড়েছিল যোগেন্দ্র। গায়ে একেবারে ধুম জ্বর। জ্ঞান ফিরে আসতেই পাগলামোর লক্ষণ প্রকট হতে থাকলো। আর তারপর থেকে অজ্ঞান হয়ে যায়। আবার জ্ঞান ফিরলেই চেঁচিয়ে ওঠে, রক্ত দে বলে। মরকের ভয়ে কোনো বদ্যি ওঝা আসতে রাজি হলো না ঠাকুর মশাই। পারলে আপনি কিছু একটা করতে পারবেন। আপনি কিছু একটা করুন ঠাকুর মশাই। এই গ্রামকে এই অভিশাপের হাত থেকে আপনি রক্ষা করুন। আমি পড়লাম মহা চিন্তায়। বিলক্ষণ বুঝতে পারছি শুভ আর অশুভ শক্তির মাঝের কোনো একটা শক্তি কাজ করছে এই ঘটনাগুলোর পিছনে। কিন্তু কিভাবে যে এই শক্তির সাথে লড়ব তা আমার জানা নেই। শুধু এটুকু জানি, এই অসহায় মানুষগুলোকে আমাকে এই বিপদ থেকে বাঁচাতেই হবে। আমি বললাম, ভয়ঙ্কর কোনো শক্তি ভর করেছে ওর ওপর, কিন্তু আমি এখনো বুঝে উঠতে পারছি না আসলে সে কে। তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এখন চলুন এখান থেকে। সন্ধে হয়ে গিয়েছে। গ্রামের দিকে সন্ধে হলেই ধূপধুনোর গন্ধ আর শঙ্খধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। ঘরের মেয়ে বউরা তুলসী তলায় প্রদীপ দেখিয়ে মঙ্গল কামনা করে, কিন্তু আজ এখানে তেমন কিছুই লক্ষ্য করলাম না। গ্রামের একটা বাড়ি থেকেও শাঁখের শব্দ ভেসে এলো না। তার পরিবর্তে কোথাও যেন একটা শেয়াল করুণ সুরে ডেকে উঠল। এই অস্বস্তিকর পরিস্থিতিটা আমাকে খুবই দুশ্চিন্তায় ফেলে দিল। একজন চাকর এসে আমার যে ঘরে থাকার ব্যবস্থা হয়েছে সেই ঘরটা আমাকে দেখিয়ে দিয়ে গেল। দীনেন্দ্রনাথ এসে বললেন, আপনার সেবার কি ব্যবস্থা করতে পারি ঠাকুর মশাই? আসলে আমার স্ত্রী নন্দকেশী থাকলে আমাকে এত চিন্তা করতে হতো না, কিন্তু সে তো... আহা, আমাকে নিয়ে অত ব্যস্ত হওয়ার কিছু নেই। রাতে আমি বিশেষ কিছু খাই না। একটু খই চিঁড়ে আর দুধ হলেই চলবে। শুধুমাত্র এইটুকুই? না, মানে
আসলে আপনার সেবায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না ঠাকুরমশাই। একেই আমাদের এই অবস্থা, তার উপর আপনিও যদি অসন্তুষ্ট হন। আরে আমি অতি সাধারণ, ঈশ্বরের একজন সাধক মাত্র। অসন্তুষ্ট হয়ে অভিশাপ দেব তেমন সাধক আমি নই। আপনি একদমই এসব ভাববেন না। দীনেন্দ্রনাথ আমার কথায় আশ্বস্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছু সময় বাদে চাকর আবার খাবার নিয়ে এলো। ছানা, সন্দেশ, খই, চিড়ে, গুড় আর এক বাটি দুধ। আজ একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম। বিছানা পাতায় ছিল। খেয়ে দিয়ে একটু গড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। গরুর গাড়িতে আসতে বেশ ধকল সহ্য করতে হয়েছে আজ। কতক্ষণ শুয়েছি খেয়াল নেই। এই মাত্র তন্দ্রা এসেছে হয়তো। এমন সময় শুনলাম একটা নারী কণ্ঠের অট্টহাসি। উফ, কি বিভৎস সেই হাসি! আমি আর শুয়ে থাকতে পারলাম না। বিছানা থেকে উঠে পড়লাম। জানালার কাছে আসতেই শুনতে পেলাম সেই হাসির সঙ্গে যুক্ত হয়েছে নূপুরের শব্দ। সেই শব্দ যেন আমাকে তার দিকে টানছে। আমি সম্মোহিত হয়ে যেতে শুরু করলাম। সেই নূপুরের শব্দকে লক্ষ্য করে জানি না কোথায় চলেছি। আমি নিজেকে এগিয়ে যাওয়া থেকে কিছুতেই আটকাতে পারছি না। অবশেষে এসে পৌঁছালাম একটা বিস্তীর্ণ মাঠে। সেখানে দেখলাম এক অপরূপা দেবী তার সহচরীদের সঙ্গে নিয়ে প্রলয় নৃত্য করছেন। কি ভয়ঙ্কর সেই নৃত্য! তাদের হাতে সুতীক্ষ্ণ খড়গ। সেই খড়গ দিয়ে পাপীদের মস্তক ছিন্ন করে রক্ত পান করছেন সেই দেবী আর তার সহচরীগণ। কি বিভৎস সেই দৃশ্য! আমি দেখলাম সেই অসুরগুলোর মধ্যে একজন যোগেন্দ্র। এসব দেখে আমি সেখানে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি জমিদার বাড়ির বিছানায়। কিন্তু আমি এখানে কি করে এলাম? মনে পড়ল আমি তো সেই মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি কিছু বলবার আগেই দীনেন্দ্রনাথ বললেন, আপনার কি হয়েছিল ঠাকুরমশাই? রাতে কি আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন? সকালে চাকর আপনাকে দরজার সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমায় খবর দেয়। এই কথা শুনে আমি তো অবাক। এটা কি করে সম্ভব? আমি তো মাঠেই অজ্ঞান হয়ে পড়েছিলাম, তাহলে এখানে এলাম কি করে? তাহলে কি আমি কোথাও যাইনি গত রাতে? সবটাই আমার ভ্রম ছিল। কিন্তু আমি যা দেখলাম সেসব কি তাহলে সবটাই আমার মনের ভুল? কিন্তু তাই যদি হবে, আমি যোগেন্দ্রকে দেখলাম কেন? এইসব প্রশ্নই তখন আমার মাথায় ঘুরতে শুরু করলো। আমার সম্বিত ফিরল জমিদারের কথায়। কি ভাবছেন ঠাকুরমশাই? আপনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ, আমি এখন ঠিক আছি। আচ্ছা জমিদার মশাই, যদি আজ আমি রাধা মাধবের পুজো করি তাহলে আপনার কোনো বিশেষ আপত্তি নেই তো? মাছিছি, এসব কি বলছেন ঠাকুরমশাই? আপত্তি থাকবে কেন? আপনি রাধা মাধবের পুজো করবেন, এ তো আমার পরম সৌভাগ্য। কতদিন রাধা মাধব অভুক্ত রয়েছেন। আপনি আপনি আপনার ইচ্ছে মতো রাধা মাধবের পুজো করুন। আমি সমস্ত জোগাড় যন্ত্রের ব্যবস্থা করছি। দীনেন্দ্রনাথ বেরিয়ে যাবার কিছুক্ষণ পর আমি আহ্নিক করে শুদ্ধ বস্ত্রে রাধা মাধবের মন্দিরে এলাম। এসে দেখলাম আগের দিনের মতো মন্দিরের সেই ছন্ন ছাড়া অবস্থা আর নেই। পুজোর সব উপকরণ প্রস্তুত করাই ছিল। আমি পুজোয় বসলাম। গঙ্গা জলে শুদ্ধিকরণ করে রাধা মাধবের পায়ে ফুল দিলাম। রাধা মাধবের চরণ স্পর্শ করা মাত্রই সাদা ফুল টকটকে লাল হয়ে উঠল। সঙ্গে সঙ্গেই শুনতে পেলাম আবার অদৃশ্য কোনো নারী কণ্ঠের হাসি। সে যেন আমাকে ব্যঙ্গ করে বলছে,
পারে না, পারে না, পারবি না, পারবি না, কেউ পারবি না, সবাই শাস্তি পাবি, সবাই। আবার সেই বিকট অট্টহাসি। আমি সহ্য করতে না পেরে 2 হাত দিয়ে কান চেপে ধরলাম। তারপর দীনেন্দ্রনাথের দিকে তাকিয়ে দেখলাম তার দুশ্চিন্তা ভরা মুখে হাসি ফুটেছে। তার মানে এই আশ্চর্য ঘটনার সাক্ষী শুধুমাত্র আমি একাই। কিন্তু এমনটা ঘটবার কারণ কি কিছুই বুঝতে পারছি না। কাউকে কিছু বুঝতে না দিয়ে বাড়ির ভিতরে চলে গেলাম। দুপুরের আহারের সময় হলে চাকর এসে আমাকে ডেকে নিয়ে গেল। এই দুঃসময়ের মধ্যেও আপ্যায়নের কোনো ত্রুটি রাখেননি দীনেন্দ্রনাথ। ভাত, সোনামুগের ডাল, 5 রকমের ভাজা তরকারি, কাতলা মাছের কালিয়া, চাটনি, গরুর খাঁটি দুধের জমা দই, মিষ্টি, কিছুই বাদ গেল না। দীনেন্দ্রনাথ বিনয়ের সঙ্গে বললেন, এই সামান্য আয়োজনই করে উঠতে পেরেছি ঠাকুর মশাই। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি জমিদার মশাই, কিন্তু এই এত আয়োজন এই দুঃসময়ে না করলেও পারতেন। যতই হোক আপনি আমার অতিথি ঠাকুর মশাই, আপনার সেবায় তো আর ত্রুটি রাখতে পারি না। দয়া করে আপনি এটুকু গ্রহণ করুন। আহা, সে কি বিনয়! একদিকে স্বজন হারানোর যন্ত্রণা আর অন্যদিকে অতিথি আপ্যায়নের প্রশান্তি, 2 ভাবই ফুটে উঠতে দেখলাম দীনেন্দ্রনাথের মুখমণ্ডলে। আমি পেতলের গ্লাসের জল কেটে সেই থালার চারপাশে 3 বার ঘুরিয়ে নিলাম। তারপর ভাতটা ভেঙে গুরু প্রণাম করে মুখে নিতে যাব, এমন সময় দেখলাম খাবারগুলো সব লাল বর্ণ ধারণ করেছে। তারপর সেই থালাতেই ফুটে উঠল গত রাতের সেই দৃশ্যটা, সেই মাঠ যেখানে দেবী তার সহচরীদের নিয়ে প্রলয় নৃত্য করছেন। আর খাওয়া হলো না। আমি আসন ছেড়ে উঠে পড়লাম। দীনেন্দ্রনাথ অবাক হয়ে প্রশ্ন করলেন, কি হলো ঠাকুর মশাই, আপনি না খেয়ে উঠে পড়লেন যে? কোনো ত্রুটি হয়েছে নাকি? ক্ষমা করুন, ক্ষমা করুন ঠাকুর মশাই, না খেয়ে উঠবেন না দয়া করে। আরে আপনি ব্যস্ত হবেন না জমিদার মশাই, আপনার তরফ থেকে কোনো ত্রুটি হয়নি। আসলে আমি এখন কিছুই খেতে পারবো না, আমার একটা বিশেষ কাজ রয়েছে। কাজটা হয়ে গেলেই আমি আবার ফিরে আসব। এই বলে আমি বেরিয়ে এলাম জমিদার বাড়ি থেকে। সেই পথ আমার মাথায় গেঁথে গিয়েছিল। ভর দুপুরবেলা, সূর্য মাথার ওপর তীর্যকভাবে প্রভাব ফেলছে। রাস্তাঘাট আগের মতোই শুনশান, একটি জনপ্রাণীরও দেখা মেলে না কোথাও। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সেই মাঠে। সেখানে পৌঁছে যে ভয়ঙ্কর দৃশ্য আমি দেখলাম তা আমি কখনোই ভুলব না। দেখলাম একটা মৃতদেহের ওপর বসে আছে একজন ভয়ঙ্কর নারী মূর্তি। সেই নারী মূর্তি উলঙ্গ, তার গাত্রবর্ণ কালচে লাল, চোখ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বড়। তার রাশি রাশি লম্বা চুলের গোছা মাটিতে ছড়িয়ে পড়েছে। নখরযুক্ত 2 হাত দিয়ে সে সেই মৃতদেহের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। উফ, কি বিভৎস সেই দৃশ্য! এই দৃশ্য দেখে তো আমি ঘামতে শুরু করেছি। অন্য কেউ হলে হয়তো সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতো। আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। যত দ্রুত সম্ভব আবার ফিরে এলাম জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে ফিরে এসে ধ্যানে বসলাম। যোগ বলে জানতে পারলাম যোগিনীর প্রকোপ পড়েছে এই গ্রামের মানুষদের ওপর, আর তার জন্য একমাত্র দায়ী যোগেন্দ্রর লোভ। যোগিনীকে তুষ্ট করা খুবই কঠিন, কিন্তু আমাকে তো চেষ্টা করতেই হবে। এখন একমাত্র মা শীতলাই পারেন যোগিনীকে শান্ত করতে। আমি মা শীতলার স্তব শুরু করলাম। ওং নমামি শীতলাং দেবী
রসভস্তং দিগম্বরিম মরজ্জনী কলুসুপেতং সুরপালং মস্তকাম। কতক্ষণ এইভাবে স্তব করছি জানি না, হঠাৎ কপালের মাঝখানটাতে একটা চিনচিনে ব্যথা অনুভব করলাম, কিন্তু চোখ খুলতে পারলাম না। একটা দিব্য আলোক জ্যোতি এসে জড়ো হলো আমার কপালের মাঝখানে। এক মধুর নারী কণ্ঠ বলে উঠল, তোর স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তারানাথ। আমি জানি তুই কেন আমাকে স্মরণ করেছিস, কিন্তু ওই যোগেন্দ্র যে মহাপাপী, বড় লোভর। ওর অত বড় স্পর্ধা যে ও আমার সম্পদে হাত দেয়, আমার সম্পদ নিয়ে ব্যবসা করবার কুমতলব বাটে। ওর পাপের শাস্তি এখন সারা গ্রামকে ভোগ করতে হচ্ছে। আমি ওকে ক্ষমা করব না, কিছুতেই না। আমার শরীরের একটা অঙ্গও তখন আমি আর নাড়াতে পারছি না। আমার স্থূল শরীর অবশ হয়ে গিয়েছে, কিন্তু আমি সেই মুহূর্তে সূক্ষ্ম শরীরে কথা বলতে সক্ষম। আমি বলে উঠলাম, একজনের অপরাধের শাস্তি তুমি এতগুলো নিরপরাধ মানুষকে দিও না মা। ওরাও তো তোমারই সন্তান। দয়া করো মা, দয়া করো। না, ওই সম্পদ আমার। আমার সম্পদ কেউ একা ভোগ করতে পারে না। আর ওই যোগেন্দ্রর এত বড় স্পর্ধা যে ও আমার মন্দির অন্যত্র করার সিদ্ধান্ত নেয়, সেই কারণেই আমি অদৃশ্য হয়েছি। আমি ওই স্থান ছাড়া আর অন্যত্র কোথাও যাব না। অবুঝ সন্তানের ভুল ক্ষমা করে ফিরে এসো মা, আর রাগ করে থেকো না। বেশ, তুই আমায় তুষ্ট করেছিস। তুই যখন বলছিস, তখন আমি আবার নিজের জায়গায় ফিরে যাব। কিন্তু আমার মন্দির যেখানে ছিল সেখানেই থাকবে। আর একটা কথা তারানাথ, যোগিনীকে তোকেই তুষ্ট করতে হবে। এ বিষয়ে আমি তোকে সাহায্য করতে পারবো না। আশীর্বাদ করি তুই তোর লক্ষ্যে সফল হ। এই বলে দেবী অন্তর্হিত হলেন। ধীরে ধীরে চোখ খুললাম। চোখ খুলে দেখলাম সন্ধ্যা হয়ে গিয়েছে। এরপর আমি সোজা চলে গেলাম রাধা মাধবের মন্দিরে। সেখানে গিয়ে দেখি এক অবাক কাণ্ড। রাধা মাধবের পাশের বেদিটাতে মা শীতলা আবার বিরাজ করছেন। আমি আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। চোখের জল ধরে রাখতে পারলাম না, কেঁদে ফেললাম। উচ্চ নাদে শঙ্খধ্বনি করে উঠলাম। তারপর সেই শঙ্খধ্বনি শুনে দীনেন্দ্রনাথ সহ বাকি চাকর বাকরেরা সবাই ছুটে এলো। মায়ের মূর্তি ফিরে এসেছে দেখে দীনেন্দ্রনাথ যার পর নাই বিস্মিত হলেন। কাঁদতে কাঁদতে তিনি মাটিতে বসে পড়লেন। তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, মা, মা, এই অসম্ভব, অসম্ভব কিভাবে সম্ভব হলো ঠাকুর মশাই? আপনি আপনি আমার মাকে কি করে ফিরিয়ে আনলেন? কি করে? মা অসন্তুষ্ট হয়ে রাগ করে নিজে থেকেই অদৃশ্য হয়েছিলেন। এরপর যা যা ঘটেছে সবটাই আমি বললাম দীনেন্দ্রনাথকে। সব শুনে তিনি বললেন, সবটাই তো বুঝলাম ঠাকুর মশাই, কিন্তু কে এই যোগিনী? মা শীতলার দুই প্রধান সহচরী, ডাকিনী আর যোগিনী। মা তো স্নেহময়ী, কিন্তু তিনি একবার রেগে গেলে জ্বর বসন্তের সৃষ্টি করে গ্রামকে গ্রাম উজাড় করে দিতে পারেন। আর এই জ্বর বসন্ত ছড়িয়ে দেওয়ার দায়িত্ব থাকে এই যোগিনীর ওপর। কথিত আছে, মহামারীতে মারা যাওয়া মৃতদেহের পচা গলা মাংস আর নাড়ি ভুড়ি খেয়েই নিজের উদরপূর্তি করে এই যোগিনী। আর কেউ যদি একে একবার দেখে নেয়, তাহলে সঙ্গে সঙ্গে জ্বরে পড়ে ভুল বকতে থাকে আর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার মানে যোগেন্দ্রই যোগিনীর কোপের শিকার হয়েছে? একদম সঠিক বিবেচনা করেছেন আপনি। এখন একে যত তাড়াতাড়ি সম্ভব সন্তুষ্ট করতে না পারলে যোগেন্দ্রকে বাঁচানো কিছুতেই সম্ভব হবে না।
কিন্তু কি উপায় এই ভয়ানক প্রেতকে শান্ত করা যাবে ঠাকুরমশাই? কিছুক্ষণ চুপ করে থেকে আমি বললাম, এই যোগিনীকে তুষ্ট করা খুব একটা সহজ কাজ নয়। জানি না আমি সফল হব কিনা, তবে একটা শেষ চেষ্টা তো আমাকে করতেই হবে। আমি কিছু প্রয়োজনীয় সামগ্রী বলে দিচ্ছি, সেগুলো আনানোর ব্যবস্থা করুন। আজ রাতেই আমি যজ্ঞে বসব। বলুন বলুন ঠাকুরমশাই, কি কি প্রয়োজন? আমি চাকরকে দিয়ে আনিয়ে দিচ্ছি। এখন তো সন্ধে পেরিয়ে গেছে, অনেক কিছুই আপনারা জোগাড় করতে পারবেন না। সেগুলো না হয় আমি জোগাড় করে নেব। আপনি শুধু এখন একটা কালো মুরগি আর একটা বাসি মৃতদেহের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, তার সঙ্গে পিণ্ডদানের জিনিসপত্র আনিয়ে রাখবেন। মরকে এতদিনে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে, কারোরই তো আত্মার শান্তি সস্তয়ন করা হয়নি। সবই তো বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু মৃতদেহ দিয়ে কি হবে? সব জানতে পারবেন, তবে এখন নয়। এই গ্রামে মৃতদেহের অভাব নেই। আশা করছি জোগাড় করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে ঠিক আছে ঠাকুরমশাই, আমি এক্ষুনি সমস্ত ব্যবস্থা করছি। মধ্যরাত্রিতে যজ্ঞের সমস্ত উপকরণ প্রস্তুত। জমিদার বাড়ির উঠোনেই যজ্ঞের আয়োজন করা হয়েছে। আমি উপস্থিত সকলের উদ্দেশ্যে বললাম, যজ্ঞ শুরুর আগে আমি সবার গাত্র বন্ধন করে গণ্ডি কেটে দেব। সেই গণ্ডির ভেতরেই সবাই থাকবেন। গণ্ডির বাইরে কেউ ভুলেও পা রাখবেন না। গণ্ডির বাইরে গেলেই কিন্তু ঘোর বিপদ। তখন আমার আর কিছুই করার থাকবে না। মনে রাখবেন, এই প্রেতিনী কিন্তু খুবই ভয়ঙ্কর। যখন তখন যে কোনো রূপ সে ধারণ করতে পারে, তাই তার ছলনার ফাঁদে পা দিলেই কিন্তু সর্বনাশ। কথাগুলো বলে একটু থামতেই দেখি সবাই বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে আছে। দীনেন্দ্রনাথ বললেন, এখন আমাদের কি করণীয় ঠাকুরমশাই? এখন প্রথম কাজ হবে যোগেন্দ্রকে মুক্ত করা। কি বলছেন ঠাকুরমশাই? যোগেন্দ্রকে মুক্ত করে দিলে ও তো সব লণ্ডভণ্ড করে দেবে। দুশ্চিন্তার কিছুই নেই। আমি আপনাদের সবার গাত্র বন্ধন করে দেবার পর আপনাদের মধ্যে কেউ একজন গিয়ে যোগেন্দ্রকে মুক্ত করবেন। কিন্তু খবরদার, তাকে আটকানোর চেষ্টা কিন্তু ভুলেও করবেন না। কথা অনুযায়ী ঠিক সময় মতো আমি মন্ত্র পড়ে গণ্ডি কেটে সবার গাত্র বন্ধন করে দিলাম। তারপর আমি নিজের গাত্র বন্ধন করে যজ্ঞে বসলাম। যজ্ঞ শুরুর আগে একজন চাকরকে বলা ছিল, সে আমার ইশারা পেলেই উঠে গিয়ে যোগেন্দ্রকে মুক্ত করে দেবে। আমার থেকে 1 হাত দূরে রাখা হয়েছে যজ্ঞকুণ্ড। তারপরেই রাখা আছে নরকঙ্কালের মাথা। তার মধ্যে নরকরটির অস্থির 2 হাড় কোনাকুনি সাজানো রয়েছে। আর তারপরেই রাখা আছে 4 দিন আগে মরা একটা পেঁচার মৃতদেহ। আমার পাশে বেঁধে রাখা আছে যজ্ঞের প্রধান উপকরণ, সেই কালো মুরগিটা। এইসব যজ্ঞের আচারবিধি অশুদ্ধ হয়ে থাকে। সাধারণত দেবদেবীর পুজোর মতো শুদ্ধাচারে এইসব যজ্ঞ হয় না। সব উপকরণ সাজিয়ে নিয়ে প্রথমেই আমি মহাকাল আর মহামায়ার স্তুতি করলাম, কারণ এই ব্রহ্মাণ্ডে সকল প্রেত পিশাচের দেবতা আদিদেব মহাকাল এবং তার সহা আদি শক্তি মহাকালী। তারপরেই আমি পিশাচ মন্ত্র জপ করতে শুরু করলাম। কিছুক্ষণ মন্ত্র জপের পর চোখ খুলে ইশারায় যোগেন্দ্রকে মুক্ত করবার নির্দেশ দিলাম। যোগেন্দ্র মুক্ত হতেই যজ্ঞস্থানকে ঘিরে ঘটতে শুরু করলো নানান অলৌকিক ঘটনা। যোগিনী দীনেন্দ্রনাথের স্ত্রী নন্দকেশীর রূপ ধরে দীনেন্দ্রনাথকে তার দিকে ডাকতে লাগলো। ওগো শুনছো? এই তো আমি এখানে। কতদিন হয়ে গেল আমি আর তুমি আলাদা আছি। আমি যে আর একা থাকতে পারছি না, এসো না। আবার পরক্ষণেই জমিদারের ছোট ছেলে সুরেন্দ্রর রূপ ধরে বলে উঠল, বাবা মশাই, আপনি চিন্তা করবেন না। আমি তো এখন বড় হয়ে গিয়েছি, আমি সবটা সামনে নেব। আপনি শুধু আমার সঙ্গে মন্দিরের মাঠে একবার চলুন না, চলুন বাবা মশাই, চলুন। এইসব ঘটনায় বিভ্রান্ত হয়ে দীনেন্দ্রনাথ উঠে পড়তেই যাচ্ছিল, কিন্তু আমার হাতের ইশারা পেয়ে আবার বসে পড়ল নিজের জায়গায়। বিকট খলখলে অট্টহাসিতে দিক বিদিক খান খান হয়ে যেতে লাগলো। ততক্ষণে যোগেন্দ্রকে মুক্ত করা হয়েছে। সে আমাদের সবাইকে ছোঁয়ার চেষ্টা করছে, কিন্তু ছুঁতে পারছে না।
আমরা মন্ত্রপুত গণ্ডির ভিতরে থাকায় সেই বলয় যোগেন্দ্র ভেদ করতে পারছে না, শুধু ক্ষণে ক্ষণে চেঁচিয়ে উঠছে, রক্ত রক্ত দে, খিদে খিদে বড় খিদে, রক্ত দে রক্ত দে। আমি মন্ত্রপুত একটা ফুল তার দিকে ছুঁড়ে দিতেই সে স্থির হয়ে গেল। এরপর আমি কালো মুরগিটাকে বলি দিয়ে নিজের হাতের একটি অংশ কেটে কয়েক ফোঁটা রক্ত একটা মাটির পাত্রে নিলাম। তারপর সেই মুরগি সহ রক্ত পেঁচার মৃতদেহটার উপর রেখে দিলাম। প্রেতিনীর উদ্দেশ্যে বললাম, এই ভোগ গ্রহণ করো যোগিনী, এই ভোগ গ্রহণ করে তুমি তৃপ্ত হও। আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যোগিনী তার আসল রূপে প্রকট হল। কি বিভৎস সেই রূপ! লাফিয়ে চড়ে বসলো মৃতদেহটার উপরে। তারপর সেই নিবেদিত রক্ত আর মুরগি সহ মৃতদেহটাকে খুবলে খেতে লাগলো। কি নৃশংস সেই দৃশ্য! সকলেই এই দৃশ্য সহ্য করতে না পেরে অনেক আগেই জ্ঞান হারিয়েছে। যোগিনী ভোগ পেয়ে তৃপ্ত হয়ে ফিরে গেল। সঙ্গে সঙ্গেই সেই মৃতদেহে আগুন ধরে গেল। আমি মরকে প্রাণ হারানো সকল মৃতের উদ্দেশ্যে পিণ্ড নিবেদন করলাম। আশা করি সবার আত্মা শান্তি পাবে। কিছুক্ষণের মধ্যেই সব আগের মতো শান্ত। এক সময় সবার জ্ঞান ফিরে এলো। যোগেন্দ্র এখন আগের মতোই সুস্থ স্বাভাবিক। সকালে খবর পাওয়া গেল যারা বসন্ত জ্বরে ভুগছিল তারা সবাই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। বিপদ কেটেছে দেখে আমিও নিশ্চিত হলাম। যোগেন্দ্র আমার কাছে ক্ষমা চেয়ে বলল, আমাকে আমাকে ক্ষমা করুন ঠাকুরমশাই, আমি লোভে পড়ে মন্দির অন্যত্র করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তাতে মা যে এতটা রুষ্ট হবেন আমি বুঝতে পারিনি। আমার অপরাধের শাস্তি গ্রামের এতগুলো মানুষকে প্রাণ দিয়ে দিতে হলো। এর প্রায়শ্চিত্ত কি ঠাকুরমশাই? আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ এতেই তোমার অপরাধের বোঝা অর্ধেক নেমে গেছে। জীবনে কখনো লোভ করো না। মনে রেখো, লোভে পাপ আর পাপে মৃত্যু। আর সেটা তুমি নিজের ভুল থেকেই প্রমাণ পেয়ে গেছো নিশ্চয়ই। আপনি কিচ্ছু চিন্তা করবেন না ঠাকুরমশাই। মায়ের সম্পদ, এই মায়ের সম্পদ গ্রামের উন্নয়নের কাজেই ব্যবহৃত হবে, আর মায়ের মন্দির যেখানে ছিল সেখানেই পুনর্নির্মাণ হবে। অতি উত্তম, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনি। মা আপনাদের সবার মঙ্গল করুন। আমাকে তাহলে এখন বিদায় দিন জমিদার মশাই। আর কিছুদিন আপনার সেবার সুযোগ আমাদের দিন ঠাকুরমশাই। এই মন্দির প্রতিষ্ঠা হয়ে গেলে তারপর না হয় ফিরে যাবেন। দীনেন্দ্রনাথ অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ জানালেন, কিন্তু আমার তো আর বেশি দিন কোথাও থাকা চলে না। তাই বললাম, তা হয় না জমিদার মশাই, আমি এক জায়গায় বেশি দিন কোথাও থাকতে পারি না, আমাকে বিদায় দিন। অনিচ্ছা সত্ত্বেও তারা আমাকে বিদায় দিতে বাধ্য হলেন। এরপর আমি আবার বেরিয়ে পড়েছিলাম প্রকৃতির ডাকে। এতদূর বলে থামলেন তারানাথ। কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, তারপরে কি সেই মন্দির সত্যিই পুনর্নির্মাণ করা হয়েছিল? হ্যাঁ, অবশ্যই হয়েছিল। মন্দির নির্মাণের পর একদিন দেবী আমার স্বপ্নে এলেন। বললেন, আমার মন্দির নির্বিঘ্নে নির্মাণ সম্পূর্ণ হয়েছে তারানাথ। আমার ইচ্ছে তুই নতুন মন্দিরে আমাকে পুজো কর। তুই আমার এই ইচ্ছে পূরণ কর তারানাথ। আমার ইচ্ছে তুই নতুন মন্দিরে আমাকে পুজো কর। আপনি কি তাহলে আবার গিয়েছিলেন সেই গ্রামে? মায়ের ইচ্ছে এখানে আমি না বলার কে? এই জগতে যা কিছু হয় সবই তো তারই ইচ্ছেতে হয়। তখনও আমি বাড়িতেই ছিলাম। স্বপ্নাদেশ পেয়ে পরদিনই আমি বেরিয়ে পড়েছিলাম সেই গ্রামের উদ্দেশ্যে। আমাকে দেখে দীনেন্দ্রনাথ আনন্দিত হয়ে বললেন,
ঠাকুরমশাই, আপনি? আপনাকে কে সংবাদ পাঠালো? মানে আমার কাছে তো আপনার কোনো ঠিকানা ছিল না, তাই আমি আপনাকে সংবাদও পাঠাতে পারিনি। তা আপনি জানলেন কি করে? মায়ের ইচ্ছে, মাই খবর পাঠিয়েছেন। মা চেয়েছেন তাই আমি এসেছি। সেই দিনই ছিল মন্দির প্রতিষ্ঠা। মাকে প্রতিষ্ঠা করে পরদিন দীনেন্দ্রনাথের কাছে বিদায় নিয়ে আমি আবার চললাম অজানা গন্তব্যের পথে। এই মানুষটাকে যতই দেখি তত অবাক হই। কিশোরী বলল, বিভূতি, ওঠো, এবার যাওয়া যাক, অনেক তো রাত হলো। সত্যি অনেক রাত হয়েছে। গল্প শুনতে শুনতে কত বেলা হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। এমনই তারানাথের গল্প বলার ক্ষমতা। অবশ্য তার মতে এগুলো সবই তার জীবনের এক একটা অভিজ্ঞতা। তারানাথ বলল, তুমি কিছু চিন্তা করো না বিভূতি, তোমার মেয়ে ঠিকই সুস্থ হয়ে উঠবে। একবার ডাক্তার দেখিয়ে নিও, আর মেয়ে সুস্থ হলে মায়ের কাছে একটু পুজো দিয়ে যেও। জয় মা, জয় মা, জয় মা। তারানাথের কাছে বিদায় নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। আমার হাতে টাকা নিয়ে জানতে পেরে কিশোরী জোর করে কিছু টাকা আমার হাতে গুঁজে দিয়েছিল। তাই দিয়ে মেয়েকে ডাক্তার দেখিয়েছিলাম। 3-4 দিনের মধ্যেই মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল। তারপর অবশ্য পরের মাসের মাইনে পাওয়ার সাথে সাথে সেই টাকা আমি কিশোরীকে ফিরিয়ে দিয়েছিলাম। সে নিতে চাইছিল না, তবুও জোর করে পকেটে গুঁজে দিয়েছিলাম। আর হ্যাঁ, মেয়ে সুস্থ হতে বাড়ির সামনের একটা মন্দিরে গিয়ে মায়ের পুজোও দিয়ে এসেছিলাম। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প যোগিনীর ক্ষুধা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এইরকম আরো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।